আমরা যারা জড়িত ছিলাম, দেশে বিদেশের মানুষ যারা জড়িত ছিল, দিস ইজ সিরিয়াস ভায়োলেশন অফ দেয়ার ইন্টেন্ট অ্যান্ড এগ্রিমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট। সেকেন্ড ইন্টারেস্টিং জিনিস, তারা বলছেন দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত যে সংশোধনী অধ্যাদেশ আছে এটাও তারা বাদ চান। আপনারা জানেন দুর্নীতি দমন কমিশনের অধ্যাদেশ, সংশোধনী অধ্যাদেশে কি আছে? সেখানে বলা ছিল দুদকের মহাপরিচালক এবং পরিচালকগণ একটা সার্চ কমিটির মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হবে। সরকার চাইলেই হায়ার এবং ফায়ার করতে পারবেন না। তারা বলছেন এই সার্চ কমিটির বিধানটাকে তারা বাতিল চান। তাহলে দুদকের মহাপরিচালক কিভাবে অ্যাপয়েন্টেড হবে? দুদকের পরিচালকগণ কিভাবে অ্যাপয়েন্টেড হবেন? সরকার যারে চাইবেন তাকেই বসাবেন, যাকেই বাদ দিতে চাইবেন তাকেই বাদ দেওয়াবেন। মহাপরিচালককে তারা এক ধরনের প্রেশার ক্রিয়েট করেই তাকে পদত্যাগ করিয়েছে। এখন যদি কেউ স্বেচ্ছায় পদত্যাগ না করে নতুন যে একজন অ্যাপয়েন্টমেন্ট দিবেন, সার্চ কমিটির অধ্যাদেশ যদি বাতিল হয় তাহলে দুদকের মহাপরিচালক কিভাবে অ্যাপয়েন্টেড হবেন? তার তো কোনো প্রসেস নাই। দুদকের চেয়ার না। এবং আরো ইন্টারেস্টিং দেখেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশকে ওনারা বলেছেন অসাংবিধানিক, এই জন্য বাতিল চেয়েছেন। এই মর্মে একটা রিট পিটিশন হয়েছিল হাইকোর্ট ডিভিশনে, আপনারা সাংবাদিকরা অনেকেই সাক্ষী। এই বিচারক নিয়োগ অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিট পিটিশন নাম্বার 3936/2025 আজকে যে কারণে তারা অসাংবিধানিক বলছেন, এই কারণেই একটি রিট পিটিশন হয়েছিল। অনারেবল হাইকোর্ট ডিভিশন ওই রিট পিটিশনটা সামারিলি রিজেক্ট করে দিয়েছেন উইথ অবজারভেশন। এখন এসে বলছেন এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা অসাংবিধানিক, এই জন্য আইনটাকে আমরা ল্যাপস করে দিতে চাই। তাহলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে কি করে? আগের মতো কানাকানি করে? আগের মতো টেবিলের নিচে দিয়ে কে কাকে পছন্দ করি আর কে কাকে অপছন্দ করি এইভাবে? এটা পছন্দ করেন, এটা পছন্দ করেন, কে কার জুনিয়র আর কে কার সিনিয়র, কার বাড়ি কোথায়, কার আইডেন্টিটি কি, কার রাজনৈতিক পরিচয় কি, এইভাবে নিয়োগ দিবেন? এই নিয়োগ প্রক্রিয়া থেকে সরে এসে কমিশন হলো, যাচাই বাছাই প্রক্রিয়া হলো, গণবিজ্ঞপ্তি হলো, ভাইবা হলো, প্রধান বিচারপতি সেই কমিশনের প্রধান। এখন এসে বলছেন প্রধান বিচারপতির ক্ষমতাকে খর্ব করা হচ্ছে। কেন? প্রধান বিচারপতি নিজেই তো সেই কমিশনের প্রধান। এখানে আরো 7 জন সদস্য আছেন, তারা যাচাই বাছাই করে এই পরামর্শ রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, রাষ্ট্রপতি সেখান থেকে নিয়োগ দিবেন। তারা এসে বলছেন এই প্রক্রিয়া অসাংবিধানিক। প্রক্রিয়া যদি অসাংবিধানিক হয় তাহলে বিচারক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কি ধরনের স্বচ্ছ ব্যবস্থাপনা করতে চান তার সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে। আর সুনির্দিষ্ট ব্যবস্থাপনা বের না করে বর্তমানে স্ট্রাকচারটাকে নষ্ট করতে চাওয়াটা আমাদের উচ্চ আদালতকে ধ্বংস করার আরেকটা নতুন সিস্টেম জারি করতে চাচ্ছে। এইভাবে হাইকোর্ট যাকে বৈধ বলেছেন, হাইকোর্ট যাকে সাংবিধানিক বলেছেন, আপনারা গায়ের জোরে এটাকে এখন বলছেন অসাংবিধানিক। ভালোই তো। That is what is a dichotomy. In one hand you are saying to uplift the constitution, in other way around you are destroying the constitution. আরো ইন্টারেস্টিং, সুপ্রিম কোর্ট সচিবালয় হয়েছে একটা রিট পিটিশনের রায়ের প্রেক্ষাপটে। বাংলাদেশ সংবিধানের 116 অনুচ্ছেদ অসাংবিধানিক ডিক্লেয়ার করেছে আমাদের সুপ্রিম কোর্ট এবং 6 মাসের ভিতরে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছে। এই মর্মে একটি অধ্যাদেশ হয়েছে, ফাংশনও শুরু করেছে, পরিপূর্ণ ফাংশন করে নাই, আংশিক ফাংশনও শুরু করেছে। এখন এসে তারা বলছেন এই সচিবালয় অধ্যাদেশের মধ্যে সেকশন 7-এ তারা পরিবর্তন চান। কি পরিবর্তন? সরকার উপযুক্ত মনে করিলে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে কার্যকর করতে পারবে। এই সরকার উপযুক্ত মনে করিলে কথা যোগ করতে চান। সরকার উপযুক্ত মনে করিলে যদি এটা ফাংশন করতে পারে তাহলে এই আইনের দরকার কি? এই সরকারের উপযুক্ততার নীতি থেকে বের হওয়ার জন্য তো একটা সংগ্রাম। সেখানে ছিল উপযুক্ত কর্তৃপক্ষ, আইন মন্ত্রণালয়। এখন বলছেন সরকার উপযুক্ত মনে করিলে। সরকার উপযুক্ত মনে করিলে বদলি হবে, উপযুক্ত মনে করিলে মঞ্জুরি হবে, উপযুক্ত মনে করিলে ছুটি হবে, উপযুক্ত মনে করিলে শৃঙ্খলা হবে, উপযুক্ত মনে করিলে পদোন্নতি হবে। তাহলে অধস্তন বিচারকদের স্বাধীনতা কোথায় থাকবে? অধস্তন বিচারকদের স্বাধীনতা পরিপূর্ণভাবে তারা আর্টিকেল 116 অ্যাপ্লাই করে করবেন মর্মেই তো এত সংগ্রাম, এত কিছু। তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বে সেপারেট সচিবালয় উদ্বোধন করা হয়েছে। এখন এসে যে লাও সেই কদুতে আবার ফিরিয়ে নিতে দিতে চাচ্ছেন। আমাদের বিবেচনায় এগুলো বিচার বিভাগীয় সংস্কার, সাংবিধানিক সংস্কার এবং ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির সংস্কার প্রক্রিয়াটাকে এজ এ হোল তারা বাধাগ্রস্ত করছেন।
তারা দেখেন দুদকের প্রধান সার্চ কমিটি তারা নিগেট করে দিচ্ছেন, তারা নিগেট করে দিচ্ছেন মানবাধিকার কমিশনের তদন্ত করার ক্ষমতাকে নিগেট করে দিচ্ছেন। তাহলে আপলোড করছেন কি? বিচারকদের ইন্ডিপেন্ডেন্স নিগেট করে দিচ্ছেন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার আইনকে নিগেট করে দিচ্ছেন। তাহলে পাস করছেন কি? রিফর্মের কি হবে? সংস্কারের কি হবে? এত অধ্যাদেশের ফিউচার কি হবে? আর একটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি আপনাদেরকে। ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ নামে একটি অধ্যাদেশ আছে, যার মাধ্যমে কতিপয় ব্যাংকে একত্রীকরণ করা হয়েছে। একই সাথে আরেকটি কাজ করা হয়েছে, সেখানে ব্যাংক থেকে যারা টাকা ডিফলকেট করেছেন, মানি নিয়েছেন, লন্ডারিং করেছেন, তাদের বিচারের পরিপূর্ণ রোডম্যাপ আছে এই আইনে। তারা এসে বলছেন এই আইনটাকেও তারা ল্যাপস করে দিতে চান। কেন? তাহলে ওই মানি লন্ডারিং এর চাপে পড়েছেন নাকি? যারা মানিটা লন্ডার করলো, ব্যাংকে খালি করলো, ব্যাংক থেকে কোলাটেরাল ছাড়া লোন নিয়ে গেল, যারা ব্যাংকে ভুয়া কোম্পানি তৈরি করে উইদাউট সাবমিটিং এনি কোলাটেরাল টুক লোন অফ ক্রোর্স এন্ড ক্রোর্স অফ মানি, তো তাদেরকে সেভ করে দিচ্ছেন। তো why are you saving them? Why the government is proposing this type of lapsing ordinances? Why? What should be the ultimate benefit? তাহলে আমরা যে বেগমপাড়া বলি, মানি লন্ডারিং বলি, ব্যাংকগুলোকে খালি করে বলি, এক ইসলামী ব্যাংক থেকে এসালম 70,000 কোটি টাকা সরিয়েছেন, 70,000 crore টাকা। And now you, the government, is coming up with your own interpretation and giving them shelter. How? কেন? যদি আপনাদের কাছে সময় না থাকে, ইনস্ট্যান্টলি বসে এই আইনটাকে পাশ করে, কতিপয় বিধান যদি পরিবর্তন করতে হয়, আইনকে পাশ করে পরবর্তীতে সংশোধনী আকারে কতিপয় বিধান পরিবর্তন করা যায়, কিন্তু আইন ইন ইটস এন্টায়ারিটি বাতিল করে দিতে চাচ্ছেন। এই জন্য দিস ইজ এ ভেরি টেকনিক্যাল পয়েন্ট, লিগ্যাল পয়েন্ট। উই আর আর্গুইং আওয়ার কেস অন আওয়ার ফেভার, কিন্তু আমরা মনে করি এর সব কিছুর কেন্দ্রবিন্দু হলো ইন্টারিম গভর্নমেন্ট কর্তৃক গৃহীত মেজর সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করছে সরকার। তারা সংখ্যাতাত্ত্বিকভাবে বলছে 100 এতটা অর্ডিন্যান্স আমরা একমত হয়ে গেছি। খুঁজে দেখবেন ওই 100 একমত হওয়া 100 কতটা অর্ডিন্যান্সের কথা যে বলছেন, তার মধ্যে মেজর কোনো সংস্কার পরিকল্পনা নাই। মেজর সংস্কার পরিকল্পনা আছে যে সমস্ত অধ্যাদেশে, তার মধ্যে গুরুত্বপূর্ণ 12টাকে ল্যাপস করে দিচ্ছেন। তাহলে এই পুরা 18 মাসের সংস্কার প্রক্রিয়াকে দে আর ডিনাইং, এবং দ্যাট ইজ দি রেজাল্ট অফ দি মাস আপসার্চ অ্যান্ড দ্য রেভলিউশন। সো আমাদের পার্ট থেকে দিস ইজ আওয়ার কনসার্ন, দ্য গভর্নমেন্ট শুড নট ডু দিস টাইপ অফ ড্রাস্টিক মেজার, দে শুড নট টেক দিস টাইপ অফ রেকলেস মেজার। তাহলে পার্লামেন্টকে মেজরিটির জুড়ে ব্যবহার করে এগুলো করা উচিত না, বরংস স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে উপযুক্ত সমাধান বের করা উচিত। আদারওয়াইজ কান্ট্রি উইল সাফার এ লট। আপনারা কোনো আইনগত পদক্ষেপ নেবেন কিনা এর বিরুদ্ধে, যেহেতু হাইকোর্টের রায় আছে? দেখেন, পার্লামেন্ট রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ। নির্বাচিত প্রতিনিধিদের সংবিধানের সীমার মধ্য থেকে আইন এক্সারসাইজ করার বিধান রয়েছে আর্টিকেল 93-তে এস পার অর্ডিন্যান্স। অলসো আর্টিকেল 65 অনুযায়ী পার্লামেন্ট ইজ ওয়ান অফ দি কনস্টিটিউশনাল অর্গান যারা নাকি এই কাজ করতে পারেন। কিন্তু পার্লামেন্টে পাশ করা যে কোনো আইনই পরবর্তীতে বিচার বিভাগ কর্তৃক রিভিউ করার সুযোগ থাকে। আমরা এখন গভর্নমেন্টকে বলছি, প্লিজ ডু নট টেক এনি আনরিজনেবল, unconstitutional, anti-reform project. If you take an anti-reform project, unconstitutional law, if you pass by the parliament, that will be challenged before the high court subsequently. But however, majority যদি কারো থাকে, তারা যদি যুক্তির চাইতে অহংকার আর শক্তি প্রদর্শন করেন, এটা শেষ পর্যন্ত জাতিগতভাবে ভালো কোনো রেজাল্ট দেয় না। এটার প্রমাণ আমরা সকলে। হ্যাঁ, আগের যে সমস্ত অর্ডিন্যান্সেস পাস করা হয়েছে, আপনাদের যদি স্মরণ থাকে সেই দিনগুলো স্মরণ করলেই দেখতে পাবেন, ল মিনিস্ট্রি প্রতিটা অর্ডিন্যান্স পাস করার আগে ওয়ার্কশপ ডাকত। তৎকালীন দিনের অ্যাটর্নি জেনারেল, তৎকালীন দিনের যারা আইনজীবী ছিলেন, তৎকালীন দিকে যারা বিভিন্ন স্টেক হোল্ডার ছিলেন, সকলের সঙ্গে মতামত নিয়ে রিফর্ম এজেন্ডাগুলো ঠিক করে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে। আমাদের দেশে আপনারা দেখবেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সাধারণত কেউ স্বাধীনতা দিতে চায় না,
কারণ সকলেই ক্ষমতা হাতে কুক্ষিগত করে রাখতে চায়। ইন্টারিম গভর্নমেন্টের সময় এই ক্ষমতাটাকে ডিস্ট্রিবিউট করার পরিকল্পনার অংশ হিসেবে জুলাই চার্টার বাস্তবায়ন করার জন্যই এত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আবার যদি সেই ক্ষমতা কুক্ষিগত হয়ে এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়, তাহলে তো ঘুরে ফিরে সাংবিধানিকভাবে আরেকটা ডিকটেটোরিয়াল টেন্ডেন্সি ক্রিয়েট হবে। ফর এক্সাম্পল দেখেন, দুইবারের বেশি একজন ভদ্রলোক প্রাইম মিনিস্টার হতে পারবেন না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সার্চ কমিটির মাধ্যমে গঠন করে নিয়োগ দেওয়া হবে। যাকে ইচ্ছে তাকে হায়ার করা, যাকে ইচ্ছে তাকে ফায়ার করা যাবে না। এগুলোর পারপাস কি? এগুলোর পারপাস হলো ক্ষমতাটা যেন এক দুইজন ব্যক্তির কাছে কেন্দ্রীভূত না থাকে, এই প্রক্রিয়াটাকে ডিসেন্ট্রালাইজ করার অংশ। এখন যদি ঘুরে ফিরে এই ক্রিয়েটিভ অর্ডিনেন্সগুলোকে আবার বাদ দেওয়া হয়, এই অর্ডিনেন্সগুলোকে আইনে পরিণত করা না হয়, তাহলে তো ক্ষমতা উইল বি সেন্ট্রালাইজড, power will be centralized to particular party, particular ব্যক্তি, particular group. Then consequence will be the same thing as it happened before. গণভোট অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে এটা রিজলভ করার সুযোগ নেই। এখানে ওনারা প্রস্তাব করেছেন, কিছু কিছু অর্ডিন্যান্সের অধীনে অনেক কাজকর্ম হয়েছে, ওনারা বলেছেন এগুলোকে সেভ করা হবে, হেফাজত করা হবে। আপনি যদি আইনটাকে হেফাজত না করেন, শুধু কাজটাকে হেফাজত করেন, এর অর্থ কি? আপনি কাজটাকে ভালো মনে করে হেফাজত করছেন, তাহলে আইনটাকে ভালো মনে করছেন না কেন? ইফ ইউ ডু হেফাজত, আপনি যদি হেফাজত করেন কোন আইনের অধীনে গৃহীত কর্মকাণ্ড, মানে কি? দ্যাট কর্মকাণ্ড ওয়াজ গুড কর্মকাণ্ড। কিন্তু আপনি আইনটাকে স্ক্র্যাচ করে দিচ্ছেন, কাজটাকে হেফাজত করছেন। ফর এক্সাম্পল, হাইকোর্ট ডিভিশনে বিচারক নিয়োগ হয়েছে এই অধ্যাদেশ অনুযায়ী। এই যে অধ্যাদেশটি যদি বাদ করে দেন, তাহলে এই বিচারকদের কি হবে? তখন তারা বলছেন এই বিচারকদেরকে আমরা এখানে হেফাজত করব, আর বাকি পরবর্তীতে যারা আসবে তাদেরকে আর হেফাজত করতে হবে না, তারা হেফাজতের বাইরে চলে যাবে। এই জন্য ইফ ইউ রিকগনাইজ এ সিস্টেম গুড, if you save the activity of a particular system, you have to save at the same time the provision of law at the same time. আপনি আইনকে স্ক্র্যাচ করে দিয়ে কাজটাকে বাস্তবায়ন করবেন, তাহলে পরবর্তীতে এই কাজটা কি করে হবে? পরবর্তীতে আবার তো হাইকোর্টে বিচারক নিয়োগের প্রশ্ন আসবে, অল্প দিনের মধ্যে আসবে। আপিলের ডিভিশনে বিচারক নিয়োগ করার প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলো কিভাবে সলভ করবেন? আগেরটা ভালো মনে করে সেভ করছেন, পরেরটা কি করবেন? আগের মতোই করবেন, গোপনে গোপনে টেবিলের নিচ দেয়া, অমুকের পছন্দ, তমুকের অপছন্দ, অমুক আমার দলের লোক, তমুক আমার দলের লোক, এইভাবে বিচারক নিয়োগ করার জন্য আবার সেই রাস্তা ওপেন করছেন। দিস ইজ এ ব্যাড ইন্টেনশন, নবডি শুড ডু দিস। আপনারাও এই সমস্ত ব্যাপারে প্রশ্ন রেজ করা দরকার। শুধু সরকার না, আমরা